নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। নতুন বছর 1431 বঙ্গাব্দের সূচনার উদযাপনে মেতেছে এপার ওপার দুই বাংলা। কিন্তু কবে থেকে শুরু হলো বঙ্গাব্দ? এ বিষয়ে দুটি মত আছে। একটি মত বলে বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের হাত ধরে শুরু হয়েছিল বঙ্গাব্দের। শশাঙ্ক রাজত্ব করতেন সপ্তম শতকের গোড়ায়। তাঁর রাজত্বকালে যেসব লেখ আবিষ্কৃত হয়েছে সেখানে কোথাও বঙ্গাব্দের কোনো উল্লেখ পাওয়া যায়নি, বরং সেখানে উল্লেখ পাওয়া গেছে গুপ্তাব্দের। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সাহায্যে জানা যায় মুঘল সম্রাট আকবরের সময়ে বঙ্গাব্দের সূচনা হয়। চান্দ্রমাস নির্ভর হিজরি সনকে সৌরমাস নির্ভর ক্যালেন্ডারের সাথে তিনি মিলিয়ে দিয়েছিলেন ভারতবর্ষের ঋতু নির্ভর চাষবাস থেকে কর আদায়ের সুবিধার জন্য। তারিখ ই ইলাহি ক্যালেন্ডার থেকে 1584 সাল নাগাদ এই বঙ্গাব্দের সূত্রপাত হয়। তবে সেটির গণনা শুরু হয় 1556 সাল থেকে, অর্থাৎ আকবর যখন প্রথম সিংহাসনে বসেন। ফার্সি ভাষায় হাল শব্দের অর্থ নতুন, আর তার থেকেই আজকের হালখাতা। লাড্ডু আর নতুন ক্যালেন্ডারের গন্ধ নিয়ে নতুনভাবে বাঁচার শপথ নিতে ক্ষতি কি? আজকের অন্যান্য খবরের শিরোনামে থাকছে সাম্প্রতিক সময়ে পরিবেশ ও আবহাওয়ার পরিবর্তন কোন দিকে, ব্রততী পরম্পরার বাৎসরিক মূল্যায়ন পর্ব, কৃতি বাঙালি চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়। শুরু করছি আজকের সংবাদ সংকেত। অস্থিসন্ধির অপারেশন নিখুঁতভাবে করার সুবিধার জন্য রোবোটিক সার্জারি থেকে আরও এক ধাপ এগিয়ে নতুন প্রযুক্তি আনল পিয়ারলেস হসপিটাল অ্যান্ড BK রায় রিসার্চ সেন্টার, যার নাম হিউম্যানয়েড রোবোটিক্স প্রযুক্তি, যাকে সাহায্য করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আধুনিক এই প্রযুক্তিতে হেলোলেন্সের সাহায্যে নিখুঁতভাবে শরীরের নানা অস্থিসন্ধির অপারেশন করা সম্ভব। পাশাপাশি কমবে জয়েন্ট রিপ্লেসমেন্টের খরচও, লাগানো যাবে রোগীর ইচ্ছে মতো যে কোনো সংস্থার ইমপ্ল্যান্টও। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবার আরও এক ধাপ এগিয়ে মহাকাশে কৃত্রিম উপায়ে গ্রহণ তৈরি করতে চলেছে। আর তাই 2 স্যাটেলাইট যুক্ত ইউরোপের প্রোবা 3 মহাকাশযান উৎক্ষেপণের মধ্যে দিয়ে সেই লক্ষ্যের দিকে এগোচ্ছে তারা। সূর্যের করোনা অংশ, যা গ্রহণের সময় ছাড়া বাকি সময় একেবারেই দেখা যায় না, তাকে বিশেষভাবে পর্যবেক্ষণ করবে এই স্যাটেলাইটগুলি। (1984 সালে অ্যান্টার্কটিকায় দক্ষিণ গঙ্গোত্রীতে ভারতের পক্ষ থেকে তৈরি প্রথম ডাকঘরটি 1988-89 সালে বরফে ঢাকা পড়ে যাওয়ার 4 দশক পর অ্যান্টার্কটিকায় ভারতের ভারতী গবেষণা কেন্দ্র স্টেশনে নয়া ডাকঘরটি খুলে বিশ্ব দরবারে ফের মাথা উঁচু করল ভারত। মৈত্রী এবং ভারতী অ্যান্টার্কটিকায় ভারতের এই দুই ডাকঘরের মধ্যে দূরত্ব 3000 কিলোমিটার। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অ্যান্টার্কটিকার ডাকঘরে টিকিট পাঠানোর অর্থ ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চে সেগুলি পৌঁছায়, যা গোয়ায় ভারতের মেরু অভিযান সংস্থার নোডাল সংস্থা। গত বছর থেকে শুরু হওয়া এল নিনোর প্রভাবে তাপপ্রবাহ এখনও অব্যাহত আছে। দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকায় এই মুহূর্তে রেকর্ড উষ্ণতা ছুঁয়েছে। বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের একটি পরিসংখ্যানে জানা যাচ্ছে, গত 2022 থেকে সমগ্র ইউরোপে তাপপ্রবাহের দরুন 61,000-এরও বেশি মানুষ মারা গিয়েছেন।
গত 2 বছর ধরে ভারতে গ্রীষ্মের তাণ্ডব চলে অনেকটা সময় ধরেই। সেই সঙ্গে তুলনামূলকভাবে গত বছর বৃষ্টিপাত কম হওয়াতে নতুন করে এবছরের শুরুতেই জলকষ্ট দেখা যাচ্ছে। সাম্প্রতিক ব্যাঙ্গালোর সহ গোটা কর্ণাটক, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের কিছু অংশে পানীয় জলের সংকট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে এই পরিস্থিতি কতদিন চলবে তা এখনো নির্দিষ্ট করে বলা না গেলেও আবহবিদেরা জানাচ্ছেন এল নিনোর বিপরীতে লা নিনা এবছরই প্রভাব ফেলতে শুরু করবে, যার ফলে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। বিশ্বজুড়ে আবহাওয়া ও পরিবেশের এই রকম খামখেয়ালিপনায় সাধারণ মানুষ থেকে প্রশাসন সকলকেই সচেতন করতে পরিবেশকর্মীরা নানা পদক্ষেপ গ্রহণ করছেন। বিশ্বজুড়ে এক একটি বছরে আবহাওয়ার চরিত্র নানাভাবে পরিবর্তিত হয়। কখনো বা আবার একটি প্রভাবে আগামী সময়ের আবহাওয়ার চরিত্র নির্ধারিত হয়। যেমন গত 2 বছরে এল নিনো তার ক্রমবর্ধমান প্রভাব বিস্তার করার পর এবছর আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। সেই সূত্রেই 2024-এর মাঝামাঝি সময়ে লা নিনা প্রভাব বিস্তার করবে এমনটাই জানানো হয়েছে মার্কিন দেশের জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্র থেকে, যার প্রভাবে কমতে পারে বিশ্বের তাপপ্রবাহ। প্রসঙ্গত, এল নিনো হল আবহাওয়ার এমন একটি চরিত্র যা তৈরি হয় পূর্ব প্রশান্ত মহাসাগরে উষ্ণ দক্ষিণমুখী স্রোত সৃষ্টি হওয়ার মাধ্যমে, আর এর বিপরীত অক্ষে ধীরে ধীরে তৈরি হয় একটি শীতল স্রোত, যার নাম লা নিনা। এই লা নিনার প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। এল নিনোর প্রভাবে বিশ্বের গড় তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পেয়েছে তা লা নিনার প্রভাবে 85% হারে পরিবর্তিত হয়ে নিউট্রাল স্টেজে পৌঁছাবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া সংস্থাগুলি। ভারতে গত বছরে বৃষ্টিপাতের যে ঘাটতি দেখা গেছে তা এবছর স্বাভাবিক পর্যায়ে পৌঁছাবে। মূলত এই বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে লা নিনা শক্তিশালী হলে অতিরিক্ত বৃষ্টিপাত হবে পূর্ব আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়াতে। তবে বর্তমানে এই সব অঞ্চলের পরিস্থিতি এখনও এল নিনোর প্রভাবেই রয়েছে। কিছু কিছু জায়গায় আরও গুরুতর হয়ে উঠেছে। তীব্র খরা আর জলসংকটের কবলে পড়ে দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর কেপটাউনকে বিশ্বের প্রথম জলহীন শহর হিসাবে ঘোষণা করেছে সেখানকার সরকার। একই পরিণতির দিকে এগোচ্ছে ভারতের ব্যাঙ্গালোর সহ দক্ষিণের রাজ্যগুলির বেশ কয়েকটি অংশ। গত 2 বছরে দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় 20% কমে গিয়েছে। সেই সঙ্গে দক্ষিণে শিলানির্মিত ভূপ্রাকৃতিক গঠনের জন্য মাটির নিচের জলধারণ ক্ষমতা দ্রুত কমতে থাকে এবং জলাধারগুলিতে জলের পরিমাণ অনেকটাই কমে গেছে বৃষ্টিপাত না হওয়ার দরুন। দক্ষিণ ভারতের পাশাপাশি উত্তরের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলি জল সংকটের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একমাত্র আবহাওয়ার পরিবর্তনই এই পরিস্থিতি থেকে রেহাই দিতে পারে সাধারণ মানুষকে। তাই এখন দেখার বিষয় এটাই যে বিশ্ব উষ্ণায়ন ও এল নিনোর দাপটে বর্তমান অবস্থার আরও শোচনীয় অবনতি, নাকি লা নিনার প্রভাবে আবহাওয়ার স্বাভাবিকতা অর্জন। ব্রততী পরম্পরার উদ্যোগে আগামী এপ্রিল থেকে শুরু হচ্ছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 9674688014। বাচনিক প্রশিক্ষণে ব্রততী পরম্পরা এ রাজ্যের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান। শ্রদ্ধেয়া ব্রততী বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সারা বছর অত্যন্ত গুরুত্বের সঙ্গে আবৃত্তি প্রশিক্ষণ পর্ব চলে এই প্রতিষ্ঠানে। আর শুধু প্রশিক্ষণই নয়, বছরের শেষে থাকে যথাযথ মূল্যায়নের ব্যবস্থাও। সেই মতোই সদ্য সম্পন্ন হল ব্রততী পরম্পরার অন্তর্বর্তী মূল্যায়ন পর্ব। বিভিন্ন শাখার ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রশিক্ষকদের মূল্যায়ন ও বিশেষভাবে লক্ষণীয় ছিল এদিন। এবার মূল্যায়নের দায়িত্বে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রদ্ধেয়া উর্মিমালা বসু এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক শ্রদ্ধেয় বিশ্বজিৎ রায়। তাঁদের এদিনের অভিজ্ঞতা তাঁরা ভাগ করে নিলেন সবার সাথে। ব্রততী পরম্পরায় এরকম একটা কাজ করতে আসবো, এটা শুনলে না একটু ভয়ও করে। আর ভয় চেয়ে আজকে ভয় কাটিয়ে যে মুগ্ধতাটা হলো, সাম্যর বোধহয় একটা জায়গা এখানে আছে। মানে সাম্যবাদী বলে চিৎকার করলেই তো আর হওয়া যায় না। মানে এখানে আজকে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করিলেন
পরীক্ষা অংশগ্রহণ বোধহয় হয় না, মানে যারা পরীক্ষা দিলেন তাদের মধ্যে না অদ্ভুত একটা সমতার জায়গা আমি পাচ্ছিলাম। সেটা হচ্ছে এখানে শহর কেন্দ্রিক নয়, বেশিরভাগই যদি আমরা বলি শহরতলি থেকে আসছেন এবং দীর্ঘদিন ধরে আবৃত্তি চর্চার মধ্যে আছেন। এখানে এমন অনেকেও পরীক্ষা দিলেন যারা আর কি শেখান, তারা শিক্ষক। সেই হিসেবে আমি বলছি এই যে ভেতর থেকে একটা দ্বিধামুক্ত হয়ে সবাই এসে একটা পর্যায়ে দাঁড়াচ্ছে, পরীক্ষা দিচ্ছে, এই চেষ্টাটা আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হলো খুব একটা আদর্শের দিক আছে এর মধ্যে, যেটা আমাদের অনুসরণ করা উচিত। আর খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে প্রত্যেকের উচ্চারণের মধ্যে একটা অদ্ভুত শুদ্ধতার, মানে উচ্চারণ যোগ্যতা, এটা নিয়ে আমাদের কিছুক্ষণ আগে এখানে কথা হচ্ছিল। মানে প্রত্যেকেরই আমি বলবো যে সেই উচ্চারণ যোগ্যতা আছে, আর একটু কম বেশি তো প্রত্যেকের হবে। এমনও মনে হয়েছে যে খুব চাকচিক্য নেই, বহিরাবরণে খুব একটা সাদামাটা, কিন্তু তার যখন স্বরক্ষেপণটা শুনছি তখন কিন্তু সে সেই মাত্রাটায় পৌঁছে দিতে পারছে, যেখানে বিস্ময় খেলা করছে, যেখানে দুঃখ হচ্ছে, যেখানে আনন্দ আসছে। এগুলো দীর্ঘ চর্চা এবং অনুভব ছাড়া হয় না। আর অনুভব বা বোধ তো শেখানো যায় না, সেটা সামনে যিনি থাকেন তাকে অনুসরণ করেও আসতে পারে। আবার যদি আমি বোধের অনুকরণ করে সেটা উপস্থাপনার জন্য নিজেকে তৈরি করতে পারি, তাহলে বোঝা যাচ্ছে লিখতে লিখতে স্বরের মতো একদিন আমার ভিতরেও একটা বোধের জন্ম নেয়। ব্রততী পরম্পরা খুব ভালো কাজ করছে, এটা কম কথা, খুব সঠিক কাজ করছে। বাচিক শিল্প, বিশেষভাবে বাংলা ভাষা নিয়ে যখন এত গেল তখন ইংরেজি মাধ্যমে পড়া ছেলে মেয়েরাও বিশুদ্ধ উচ্চারণ বাংলা পড়ছে, বলছে এবং বাংলা পড়ায় তাদের আগ্রহ আছে। এগুলো আমাদের মতো সেকেলে মানুষদের পক্ষে খুব আশা জাগানো। আরো একটা হলো, আমি আমার সন্তানের সঙ্গেই আজকে পরীক্ষকের আসনে বসলাম এবং কত কি যে শিখলুম তার কাছ থেকে। তারপরে যারা পরীক্ষার্থী মানে এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকেও ব্রত থেকে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা, এমন একটা সুন্দর ব্যতিক্রমী দিন আমাকে উপহার দেওয়ার জন্য। আমার সারাটা দিন আজকে খুব ভালো কাটলো। ব্রততী পরম্পরা যে আয়োজন করেছেন, এতজনের শুনলাম বলা এবং আবৃত্তি সংক্রান্ত ভাবনা। তারা নানা জায়গা থেকে এসেছেন, কলকাতা কেন্দ্রিক নন, এটা আমার কাছে খুবই আশার। তাদের কাছে আমরা যা শুনলাম, শুনতে শুনতে দুটো তিনটে জিনিস আমার মনে হলো। প্রথমত, সবাই খুব যত্নশীল, যত্ন করে যেটা করছেন, যেটা বলছেন, এই যত্নটা আমার খুব ভালো লেগেছে। দ্বিতীয়ত, যত্ন তাদেরকে আনন্দ থেকে বিচ্যুত করে, খুব আনন্দের সঙ্গে কাজটা করছেন। যত্নের সঙ্গে আনন্দের যোগ হলে যা হয়, আজকে ঠিক তাই ঘটল। অনেক সময় তারা যে খুব পড়ে এসে কথা বলছেন তা নয়, ভাবছেন, ভাবতে ভাবতে নিজের কথা বলছেন। এবং এই যে বাচিক শিল্প, এর সঙ্গে যে জীবনের যোগ আছে, সেটা তাদের ভাবনার মধ্যে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এখানে যে পরীক্ষা আমরা নিলাম, একটা নির্দিষ্ট পাঠ্যসূচি রয়েছে। এই বাচিক শিল্পটিকে যে বিশেষ অধিতব্য বিদ্যা হিসেবে গড়ে তোলা যায়, এই প্রতিষ্ঠান, এই পরম্পরা সেটাকে প্রতিষ্ঠা করেছে, এটা দেখবার মতো। পাশাপাশি এটা কিন্তু স্বাধীনভাবে একটা ভাবনার জায়গাও দিচ্ছে, কারণ বাচিক শিল্পীরা যখন স্বরক্ষেপণ করেন তখন সেই স্বরক্ষেপণের মধ্যে তাদের নিজেদের চিন্তা, আবেগ, ভাবনা সবকিছুই তো কাজ করে যায়। ফলে সেখানে একটা স্বাধীনতা আছে। একই সঙ্গে পাঠ্যক্রমের বলা যেতে পারে এক ধরনের নির্দিষ্ট শৃঙ্খলা, আর নিজেদের ভাবনা ও মুক্তির বিস্তার, এই দুইয়ের মেলবন্ধন ঘটল আজ।
আমি খুব খুশি হয়েছি। আমি চাইব ব্রততী পরম্পরা এইভাবে তাদের কাজ এগিয়ে নিয়ে যান, আমাদেরকে আনন্দ দিন, শৃঙ্খলা এবং মুক্তির সমবেত একটা উজ্জ্বল প্রচেষ্টা তাদের এই চেষ্টার মধ্যে গড়ে উঠুক। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। এতদিন কৃতি বাঙালিদের তুলে এনেছি ইতিহাসের পাতা থেকে, কিন্তু এবারের কৃতি বাঙালির কাছে পৌঁছে গিয়েছিল ডিজিটাল নিউজের টিম। সেই কৃতি নিজেই জানালেন তার জীবনের ইতিহাস। বিদেশ থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে কলকাতা, সব জায়গায় তার কৃতিত্ব ছড়িয়ে আছে। আপনাদেরও জানাবো সেই মহিয়ান চিকিৎসক ডক্টর সুকুমার মুখোপাধ্যায়ের জীবন কথা। 7 ভাই বোনের বড় ভাই লাল, যার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, কিন্তু ভবিষ্যৎ তো অন্যভাবে আঁকা। ভবিষ্যতে তো তিনি হবেন সেরার সেরা ডাক্তার, তাই সেই পথও প্রশস্ত হলো। যে কটি মেডিকেল কলেজে ইন্টারভিউ দিয়েছিলেন সব কটিতেই চান্স পেলেন, এবং তারপরেও চিন্তা বাড়ল বাবা মার, এত খরচা চালাবেন কিভাবে। কিন্তু লাল তো সব পরীক্ষাতেই প্রথম, এবং দ্বিতীয় বর্ষের পর মেধার জোরে তাঁকে কলেজে কোনো টাকাই দিতে হয়নি। এখান থেকেই ধীরে ধীরে শুরু হলো যুবক লালের বিখ্যাত চিকিৎসক সুকুমার মুখার্জি হয়ে ওঠার যাত্রা। মেডিকেল কলেজে পড়াকালীন পেলেন পশুপতি বোস থেকে যোগেশ ব্যানার্জি এসব বিখ্যাত শিক্ষকদের। তাঁরাই হয়ে উঠলেন সুকুমারের ইন্সপিরেশন। সেই সমস্ত চিকিৎসকদের সাহায্যে এবং নিজের অসামান্য মেধার জোরে বিনা পয়সায় ডক্টর অফ মেডিসিন শেষ করলেন। তারপর আর এক মাইলস্টোন ছোঁয়ার পালা। সরকারের তরফ থেকে সুকুমার বাবুকে পাঠানো হলো বিদেশে। নিজের মাসির কাছ থেকে উড়োজাহাজের ভাড়া এবং মাত্র কয়েকটি টাকা নিয়ে শুরু হলো সেই যাত্রা। সেখানেও ওড়ালেন নিজের বিজয়ের পতাকা। এডিনবার্গ থেকে লন্ডন সব পরীক্ষায় উত্তীর্ণ হলেন, কিন্তু তার মধ্যেই এক মর্মান্তিক ঘটনা ঘটল। হারালেন তাঁর বাবাকে। কিন্তু সুকুমার বাবুর মা বরাবরই তাঁর শির দ্বারা বললেন, তুই পড়াশোনা শেষ করে তবেই দেশে ফের। বিদেশে বড় চাকরি পেলেও 3 বছরের মেয়াদ শেষ হলো, তাই ইচ্ছে না থাকলেও সরকারি আদেশে এবং সংসারের বোঝা কাঁধে তুলে নিতে দেশে ফিরলেন। তারপর শুরু হলো এক অন্যরকম সংগ্রাম। দেশে ফিরে নিজের ডাক্তারি জীবনের 6 বছরের সংগ্রাম শুরু করলেন বাঁকুড়া মেডিকেল কলেজে। বিদেশ ফেরত ডাক্তার বলে ভিজিট ছিল 10 টাকা। প্রচণ্ড দাবদাহ ও হাতে গোনা অর্থ সম্বল নিয়ে চলল সেই লড়াই। সেই সংগ্রামে সাথী হিসেবে পেলেন নিজের স্ত্রীকে, এবং অকপটে স্বীকার করেন তাঁর এই সফলতার পেছনে অনেকটা অংশ জুড়ে তাঁর স্ত্রী। বাঁকুড়াতে তার জয়ের পতাকা স্থাপন করে আবার ফিরলেন কলকাতা মেডিকেল কলেজে। নিজের হাতে গড়লেন হাজার হাজার সফল ছাত্রদের এবং স্বর্ণাক্ষরে লেখা তাঁর ডাক্তারি জীবন। 32 বছর চাকরি করার পরেও শেখার ও শেখানোর খিদে মিটল না, তাই একের পর এক প্রাইভেট নার্সিং হোমে চাকরি করা। সুচিত্রা সেন থেকে পণ্ডিত অজয় চক্রবর্তী বা কোনো বড় নেতা বা মন্ত্রী, কে নেই তার রোগীর তালিকায়? কিন্তু তার কাছে সাধারণ মানুষ থেকে তারকা সবাই সমান। সবাইকেই ন্যূনতম আধ ঘন্টা সময় নিয়ে দেখেন, কারণ তিনি মনে করেন রোগীদের সঙ্গে কথা বললেই সব রোগ সেরে যায়। এখানেই শেষ নয়, বিজ্ঞানের ছাত্র হয়েও সুকুমার বাবু কিন্তু কাঠখোট্টা নন। সাহিত্য থেকে আধ্যাত্মিকতা সবেতেই তার বিচরণ। না, কোনোদিন অর্থের পেছনে ছোটেননি, তাই জীবনের 60 বছরের সায়াহ্নে এসে তবেই তৈরি করেছেন নিজের স্বপ্নের বাড়ি। ছেলে মেয়েদেরও সেই শিক্ষাই দিয়েছেন, সাধারণ জীবনযাপন ও নিজের পায়ে দাঁড়ানো। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন অসংখ্য সম্মান ও মানুষের ভালোবাসা।
এটাই তার মতে তার জীবনের আসল উপার্জন। নিজে কখনোই প্রফেশনাল হেলথ কেয়ার ওয়ার্কার হতে চাননি, সব সময় চেয়েছেন ডাক্তার বন্ধু হয়ে উঠতে। তাই তাঁকে সবাই এত ভালোবাসেন। নিজের জীবনে একটি নীতি নিয়েই চলেন। আমাদেরকে বললেন সেই কথা, আমার শিক্ষা এখনো অসম্পূর্ণ, আমি যতদিন বাঁচব ততদিন আমার শিক্ষা চালিয়ে যেতে চাই। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের টিম কৃতজ্ঞ এবং আপ্লুত এমন একজন কিংবদন্তি কৃতি বাঙালির সঙ্গ লাভ করে। আমরা শ্রদ্ধা জানাই সেরার সেরা চিকিৎসক বাঙালি কৃতি সুকুমার মুখোপাধ্যায়কে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই কামনা করি। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।